তো ডার্বি এসে গেল, আর তো কয়েক ঘন্টার অপেক্ষা। কালকে বিকাল 5টা থেকে আমরা ডার্বি দেখতে বসবো। দেখো, কলকাতার ডার্বি ঠিক যতটা না আমাদের ইমোশনের জায়গা, যতটা না আমাদের বাঙালির কাছে একটা প্যাশনের জায়গা, ঠিক ততটাই ডার্বি যারা অর্গানাইজ করে, সেটা ডুরান্ডে হোক, সেটা আইএফএতে কলকাতা ফুটবল লিগে হোক, সেটা আইএফএ শিল্ডে হোক, সেটা আইএসএলে হোক, ফেড কাপে হোক, মানে ভারতবর্ষে যে কোনো প্রান্তে যে কোনো অর্গানাইজার যখন ডার্বি আয়োজন করে, তাদের মাথায় কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার থাকে, সেটা হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্ট দুভাবে, এক হচ্ছে মাঠের মধ্যে, এক হচ্ছে মাঠের বাইরে টিভির পর্দাতে। এবং সেই এনগেজমেন্ট থেকে কিন্তু একটা ভালো রকমের রেভিনিউ এই ডার্বি ম্যাচ সেই অর্গানাইজারদের দিয়ে যায়, এবং সেটা দরকার রয়েছে। দেখো, টাকার তো দরকার রয়েছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফুটবল ইজ আ বিজনেস। দ্বিতীয় কথা ডার্বি ম্যাচ নিয়ে, সেটা হচ্ছে যে আপাতত তো আমরা দুটো টিমের বিদেশি সমস্যা নিয়ে সবাই ওয়াকিবহল হয়ে গেছি। অনেকেই আশার বেলুন তো সাজিয়ে দিয়েছিল, কিন্তু বিদেশি প্লেয়াররা তো এলো না। এটা নিয়ে আমি আগেও বলেছিলাম যে সম্ভাবনা তৈরি হলেও সেই সম্ভাবনার কিন্তু পরিষ্কার আকাশ বা পরিষ্কার মেঘ দেখতে পাওয়া যাচ্ছে না, যে সেখানে কালো মেঘ কেটে গিয়ে একদম ঝলঝলে একটা রোদ ঝলমল আকাশ এলো, না, হয়নি। বিদেশি প্লেয়ারদের আপডেট যেটা ছিল সেটাই, যে একদিকে ইস্টবেঙ্গলে দানি র্যামিরেজ আর তার সাথে মোহাম্মদ রশিদ, আর মোহনবাগানে ডেজান ড্রেজিচের সাথে আজকে সন্ধেবেলায় অ্যালবার্তো রড্রিগেজ ল্যান্ড করেছে, যাকে কালকের ডার্বি স্কোয়াডে দেখা যেতে পারে, কিন্তু খেলতে দেখা যেতে পারে এই সম্ভাবনা অন্ততপক্ষে দেখতে পাওয়া যাচ্ছে না। একইভাবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও দানি রামিরেজ বলো আর মোহাম্মদ রশিদ বলো, রামিরেজ একটু আগে এসে গেছে, রশিদ একটু পরে। রশিদ 32 ঘন্টার ফ্লাইট কাটিয়ে এসেছে, তো জেট ল্যাগ বোধহয় এখনো অবধি কাটেনি, কাটাটা সম্ভবও না সায়েন্টিফিক্যালি। দুজনেই হয়তো রিজার্ভে থাকবে, মানে রিজার্ভ বেঞ্চে থাকবে, সেই জায়গা থেকেই তাদেরকে হাবাস তিনি ইউজ করবেন। তো এই হচ্ছে বিদেশি প্লেয়ারদের সিনারিও। তার মানে ডার্বি নিয়ে যখন প্রথম কথা বলেছিলাম ভিডিওতে বেশ কয়েকদিন আগে, তখন বলেছিলাম যে হয়তো একটা অল ইন্ডিয়ান ডার্বি আমরা দেখব। স্টার্টিং ইলেভেনটা অ্যাটলিস্ট যা মনে হচ্ছে, সেখানে দুটো টিমকেই ফোর্সফুলি হোক বা আপাতত চয়েস না থাকা জায়গা থেকেই হোক, অল ইন্ডিয়ান স্টার্টিং 11 নামাতে হবে। এবার যদি কোচেদের প্রসঙ্গে আসি, কারণ আমার মনে হয় কালকের ম্যাচে দুটো টিমের যদি ইন্ডিয়ান স্কোয়াডকে একবার দেখি, চলো স্কোয়াডটা নিয়ে আগে বলে দিই। ইন্ডিয়ান স্কোয়াডকে যদি দেখি, তাহলে সামহাও মোহনবাগানের ইন্ডিয়ান স্কোয়াড মাচ বেটার দ্যান দ্য ইস্টবেঙ্গলস ইন্ডিয়ান স্কোয়াড। ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান স্কোয়াডের মধ্যে আরও একটা বড় প্রবলেম হচ্ছে, বেশ কিছু প্লেয়ারের চোট আঘাত রয়েছে, তার কারণে তাদেরকে পাওয়া যাবে না। তো বিভিন্ন পজিশনে কিন্তু এই প্রবলেমটা রয়েছে। আর মোহনবাগানের ক্ষেত্রে সেই অর্থে চোট আঘাতের সমস্যা নেই বললেই চলে, এবং যারা টিমের মেন প্লেয়ার, যারা কোর অফ দ্য স্কোয়াড, তারা কিন্তু রেডি রয়েছে। তো ডোমেস্টিক প্লেয়ারদের নিরিখে এই দুটো টিম যদি একটা সেম জায়গাতে বসায়, তাহলে মোহনবাগান কিছুটা অ্যাহেড থাকবে। বিদেশি প্লেয়াররা তারা এসে কতটা ভ্যালু অ্যাড করতে পারবে তার উপরে কিছু ডিপেন্ড করবে কি করবে না আমি জানি না, বাট ডোমেস্টিক স্কোয়াডের যেটা আপাতত অবস্থা সেটা বললাম। কিন্তু এখানে যদি কোচেদের প্রসঙ্গে ঢুকি, তাহলে খুব পরিষ্কার একটা ব্যাপার, যে অ্যান্তোনিও লোপেজ হাবাস, তিনি যেভাবে ইন্ডিয়ান ফুটবলকে চেনেন, তিনি যেভাবে কলকাতা ফুটবলকে চেনেন, তিনি যেভাবে ডার্বির এর আগে 5টা ম্যাচ হারেননি, অবশ্যই মোহনবাগান ডাগআউটে বসে, তিনি যেভাবে কলকাতা ফুটবলের এই যে মেগা ম্যাচ, এই যে বড় ম্যাচ, এই যে ডার্বি ম্যাচের একটা কোথাও পালসকে কন্ট্রোল করতে জানেন, সেখানে তিনি হয়তো পানোসের থেকে 1-2% হলেও অ্যাহেড থাকবেন। অর্থাৎ তিনি অ্যাহেড থাকবেন মানে স্বাভাবিক, ইস্টবেঙ্গল অ্যাহেড থাকবে কোচিংয়ের দিক থেকে। প্যানোসের কাছে দেখো একটা বড় চ্যালেঞ্জ, যে তিনি প্রথমবার মোহনবাগানের মতো বড় ক্লাবের দায়িত্ব নিয়েছেন ইন্ডিয়ান ফুটবলে, তবে সবে তার 3rd সিজন, এবং ট্রেনিংয়ের প্রথম দিন থেকে তিনি একটু অন্য ধরনের ট্রেনিং করাচ্ছেন। তিনি অনেক বেশি স্ট্রিক্ট, যেটা হয়তো মোহনবাগানে হাবাসের টাইমে ছিল, যেটাকে আমরা বলতাম বেল্ট থিওরি। আবার হাবাস ইস্টবেঙ্গলে ঠিক কীরকম থিওরি অ্যাপ্লাই করবেন, এটা তো আমরা হাবাসের কোচিং সিস্টেমটা জানি। ইন্ডিয়ান ফুটবলে হি ইজ নট আ নিউ ফেস, তাকে আমরা জানি যে তিনি কী ধরনের কোচিং করান, কতটা স্ট্রিক্ট তার, এবং তিনি ঠিক কত টেকনিক্যালি এবং কতটা সাউন্ড ওয়েতে একটা ড্রেসিং রুমকে হ্যান্ডেল করতে পারেন। সেই ড্রেসিং রুমে যত বড় প্লেয়ারই আসুক না কেন, তিনি হ্যান্ডেল করতে পারেন, তার মধ্যে সেই ক্যাপাবিলিটিস রয়েছে এবং তিনি সেটা প্রমাণ করেছেন। তো হাবাসকে নিয়ে এই জায়গাতে বলার কিছু নেই। এই ধরনের ম্যাচে যে তিনি কোথাও নার্ভকে একদম টপ লেভেলে রাখবেন এবং প্লেয়ারদেরকে খুব ভালো করে ডিরেকশন দিতে পারবেন, এটা একদম পরিষ্কার ব্যাপার। প্যানোসের কাছে অনেক কটা চ্যালেঞ্জ রয়েছে। 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে হাবাসের মতো কোচের এগেনস্টে প্রথম ম্যাচ। 2 নম্বর হচ্ছে ইস্টবেঙ্গলের মতো গতবারের চ্যাম্পিয়ন টিমের এগেনস্টে প্রথম ম্যাচ, এবং অবশ্যই প্রথমেই মেগা ম্যাচ, সমর্থকদের মন জয় করতে হবে।
রেজাল্ট দিতে হবে, জিততে হবে, একসাথে অনেক প্রেশার কিন্তু প্যানোসের কাছে থাকবে। এবং প্যানোস যে ধরনের কোচ, তাকে আমরা যেভাবে টেকনিক্যালি সাউন্ড অবস্থায় দেখেছি পাঞ্জাবের ডাগআউটে, সেটা যদি তিনি মোহনবাগানের সেম ওয়েতে রিফ্লেক্ট করতে পারেন, তাহলে তিনি অবশ্যই কিন্তু এই ম্যাচে বাজিমাত করতে পারেন। দুটো টিমেরই সম সম্ভাবনা রয়েছে, ম্যাচটা ড্রও হয়ে যেতে পারে, আবার কেউ একটা উইনারও বার করে নিতে পারে। ডার্বির প্রেডিকশন করাটা বোকামি, করাটা উচিত না, এবং ন্যাচারালি মানে 90% ক্ষেত্রে ডার্বির প্রেডিকশন কারোর মেলে বলে আমার মনে হয় না। কাউকে আন্ডারডগ রাখা যায় না, কাউকে ফেভারিট রাখা যায় না। ডার্বি এমনই একটা জায়গা, তো আন্ডারডগও কিন্তু মেরে দিয়ে চলে যায়, আবার ফেভারিটও কিন্তু ধেড়িয়ে দিয়ে চলে যায়। তো একটা উপভোগ্য ডার্বি ম্যাচ হবে, এবং অবশ্যই একটা এনজয়িং ম্যাচ হবে, যেটা আমি অন্ততপক্ষে পার্সোনালি একটা নিউট্রাল ভিউ থেকে এনজয় করব। কারণ যেই জিতুক যেই হারুক, আলটিমেট সবাই আমার বন্ধু, সবাই আমার দাদা ভাই বোন। এবার যদি আসি যে এই ম্যাচটার বেস্ট প্রেডিক্টেড 11 কি হতে পারে দুটো টিমের, তাহলে দেখো মোহনবাগানের 11টা আমাদের সবার কাছে একদম খুব পরিষ্কার। কারণ মোহনবাগানে এই টিমটা, মানে এই যে 11টা মোহনবাগানের হয়তো কালকে নামবে, এটা আইএসএল এর ম্যাক্সিমাম ম্যাচে এদের 7জন প্লেয়ারই কিন্তু স্টার্ট করবে। যেমন গোলে ভিসাল কাইত, রাইট ব্যাকে অভিষেক, লেফট ব্যাকে শুভাশিস ক্যাপ্টেন, সেন্টার ব্যাক ডুয়োতে রাহুল ভেকের সাথে মেহতাব সিং। মোহনবাগানে তাদের জুটি নতুন হলেও তারা কিন্তু মুম্বাই সিটি এফসির পুরনো জুটি, ন্যাশনাল টিমেও তারা একসাথে খেলেছে। মাঝমাঠে আপুইয়ার সাথে আনিরুদ্ধ থাপা, অনেক ম্যাচ হয়ে গেল, অনেক দিন হয়ে গেল মোহনবাগান জার্সিতে সাকসেসফুলি খেলছে। অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ, প্রচুর কিছু তার প্রমাণ করা রয়েছে, করে দেখানোর রয়েছে। আমি এক্সপেক্ট করছি সাহাল আব্দুল সামাদের একটা ব্রেক থ্রু সিজন হোক, এটা খুব এক্সপেক্ট করছি। এবং লেফট উইংয়ে লিস্টন কোলাসো, রাইট উইংয়ে মনভীর সিং, সেন্টার ফরওয়ার্ডে সুহেল আহমেদ ভাট। এটা আমার মনে হয় কালকের জন্য একটা বেস্ট প্রেডিক্টেড 11 হতে পারে। এবার এখানে মনভীরও সেন্টার ফরওয়ার্ড হতে পারে, আবার রাইট উইংয়ে কিন্তু কিয়ান নাসিরি যেতে পারে। সো মোহনবাগান হ্যাভ অপশনস। তার পাশাপাশি সায়ন ব্যানার্জির মতো প্লেয়ার রয়েছে, তন্ময়ের মতো প্লেয়ার রয়েছে, অভিষেক সূর্যবংশী রয়েছে, দীপেন্দু বিশ্বাস রয়েছে, আশিস রায় রয়েছে। এমন কিছু প্লেয়াররা রয়েছে যারা বেঞ্চকে স্ট্রং করছে। এদের মধ্যে কেউ একজন স্টার্টিং 11এও এসে যেতে পারে। মানে অ্যাকচুয়ালি প্যানোস কীভাবে ট্রেনিংয়ে কোন প্লেয়ারকে কত ভালোভাবে দেখেছেন, যে সিএফএল এর ম্যাচটা তিনি দেখেছিলেন, সেটা থেকে ঠিক কতজন কত ভালোভাবে তাকে ইমপ্রেস করতে পেরেছে, কোন কোন পজিশনে তিনি পজিশন কিছু অল্টার করছেন কিনা, এই সবটাই আমরা কালকে কিন্তু বুঝতে পারবো বিকেল 4টার সময়, যখন আমাদের কাছে লাইন আপটা এসে যাবে। ইস্ট বেঙ্গলের যখন আমরা লাইন আপ বানাতে যাচ্ছি, যখন আমরা প্রেডিক্টেড 11 বানাতে যাচ্ছি, সেখানে কিন্তু বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে, এবং সেই মিসিং লিঙ্ক কিন্তু খুব ফ্যাক্টরিয়াস জায়গাতে রয়েছে, খুব ডিফিকাল্ট জায়গাতে রয়েছে। দেখো, গোল আপাতত ইস্টবেঙ্গলের মানে ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপিং পার্টনার আপাতত রয়েছে ইস্টবেঙ্গলে। একদিকে প্রভুসুকান সিং গিল, একদিকে ফুরবালা চেনপা। এবার হাবাস, তিনি কাকে বেশি ভরসা করছেন কালকে বুঝতে পারবো। আমি প্রভুসুকান সিং গিলকে এগিয়ে রাখছি। ফুরবালা চেনপা স্টার্ট করলেও আমাদের কোনো অবাক হওয়ার জায়গা থাকবে না। সেন্টার ব্যাক ডুয়োতে অবশ্যই আনোয়ার আলীর সাথে কিন্তু লালচুংনুঙ্গা। লেফট ব্যাকে আমার মনে হচ্ছে জয় গুপ্তা, সন্দীপ মান্ডিও হতে পারে। সন্দীপ মান্ডিকে হাবাস খেলিয়েছেন ইন্টারকাশিতে, তো সন্দীপ মান্ডিও স্টার্ট করতে পারে। বাট রাইট ব্যাকে কি হবে, রাইট ব্যাকে কে খেলবে, এখানে কিন্তু দুটো জায়গা রয়েছে। এক, যে জিকসনকে সেন্টার ব্যাক খেলিয়ে লালচুংনুঙ্গাকে রাইট ব্যাক খেলাতে পারেন হাবাস, অথবা হার্দিক ভাটকে রাইট ব্যাকে খেলানো যেতে পারে। আরও যদি ওয়াইল্ড চলে যাওয়া হয়, তাহলে হয়তো বিপিন সিং, যে গত সিজনে অস্কার ব্রুজোর কোচিংয়ে বেশ কিছু ম্যাচে রাইট উইং ব্যাক খেলেছিল, তাকে হয়তো রাইট ব্যাক করে দেওয়া হতে পারে। মানে হাবাস এই জায়গাতে কি করবেন, কাকে পুট করবেন, এখনও কিন্তু কোথাও সেই অর্থে ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যায়নি। সেন্ট্রাল মিডফিল্ডের দিকে যদি তাকাই, তাহলে সেখানে দানিশ ফারুক কিন্তু অ্যাভেলেবেল নেই। আর রাইট ব্যাকের এই সমস্যাটা, তার কারণটা রাকিব নেই, এবং তার সাথে বরিস সিংও নেই, যে বরিস সিংকে 15 দিন পাওয়া যাবে না, কোচ তিনি জানিয়ে দিয়েছেন। সেন্ট্রাল মিডফিল্ডে জিকসন রয়েছে, আর জিকসন যদি আবার সেন্টার ব্যাকে চলে যায়, তাহলে সেখানে কিন্তু রোহিত কুমারকে নিয়ে আসতে হবে, সৌভিক চক্রবর্তীকে নিয়ে আসতে হবে, একটু ডিফিকাল্ট হয়ে যাবে। মার্ক জোথানপুইয়াও রয়েছে তো, এবং যদি সেন্টার ব্যাকে লালচুংনুঙ্গা খেলে, তাহলে জিকসন অবশ্যই মাঝমাঠে তাকে দরকার রয়েছে। অ্যাটাকিং মিডফিল্ডে কে রোল প্লে করবে, এই জায়গাতে অবশ্যই আমি এডমুন্ড লালরিন্ডিগাকে এগিয়ে রাখছি। লেফট উইংয়ে অবশ্যই কিন্তু পিভি বিষ্ণু রয়েছে। রাইট উইংয়ে যদি বিপিন সিংকে ব্যাকে না নামিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু রাইট উইংয়ে অবশ্যই বিপিন সিং রয়েছে, এবং সেন্টার ফরওয়ার্ডে ডেভিড রয়েছে। এটা আমার মনে হচ্ছে প্রাইমারিলি ইস্টবেঙ্গলের কালকের প্রেডিক্টেড 11 হতে পারে। এর বাইরেও দেখো বেশ কিছু বেঞ্চের প্লেয়ার রয়েছে, মানে রিজার্ভ টিমের প্লেয়ার রয়েছে, তারাও আসতে পারে। রোহিত দানুর মতো প্লেয়ার রয়েছে, জেসিন টিগের মতো প্লেয়াররা রয়েছে, তারা ইজিলি আসতে পারে, এবং কোথাও ইস্টবেঙ্গলের এই সিস্টেমটাতে ইজিলি স্টার্টিং 11এও ঢুকে যেতে পারে।
তো অপশনস হয়তো ইস্টবেঙ্গলে কম, এবং সেটাই আমি আগেই বললাম যে যদি আমরা ডোমেস্টিক স্কোয়াডটাকে একদম তুল্যমূল্য আলোচনা করি তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের হাতে ভালো ডোমেস্টিক প্লেয়ার বেঞ্চ থেকে অপশন কম আপাতত, সেই জায়গাতে মোহনবাগান অপশনস বেশি। কিন্তু যখন একজন কোচ তিনি জানেন যে আমি কিভাবে এইরকম একটা টাফ ম্যাচকে বার করব, তখন কিন্তু সেই কোচের প্ল্যানগুলো, কোচের স্ট্র্যাটেজিগুলো, মিনিট টু মিনিট তিনি কি কি চেঞ্জ করছেন সেই দিকে সব থেকে বেশি নজর রাখতে হবে, এবং অবশ্যই সেই জায়গা থেকে এই ম্যাচটা একটা অন্য লেভেলের ইন্টারেস্টিং ম্যাচ হওয়ার ক্ষমতা রয়েছে। বাকি তোমাদের কি মনে হচ্ছে, কি স্কোর লাইন চাইছো নিজেদের ক্লাবের ফেভারে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।